তোমাদের সবাইকে আবার আবার স্বাগতম। আমার নাম সুব্রনীল পাল। আমরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকে শুরু হবে ক্লাস 12-এ, ঠিক আছে? ক্লাস 12 ক্লাস 12-এ একটা নতুন চ্যাপ্টার, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ঠিক আছে? আচ্ছা, আমি এইখানটায় জাস্ট থিওরিগুলো বোঝাবো। যদিও তোমরা অঙ্ক করতে চাও আমাকে কমেন্টে জানিও, তারপরে আমি অঙ্কগুলো করিয়ে দেবো সব কটা চ্যাপ্টার। এরপর আমার যে সিরিজটা এখন চলবে সেগুলো হচ্ছে 11-12-এর এই ফিজিক্সের এই টপিক অনুযায়ী সিরিজ। হ্যাঁ, তো তোমরা যদি অঙ্ক করতে চাও তাহলে বলে দিও আমাকে কমেন্টে, তারপরে আমি করাবো, ঠিক আছে? একটু সাপোর্ট দেখিও। চলো আজকে আমরা শুরু করি জিনিসটা। আচ্ছা, তোমরা অবশ্যই আধান কি সেটা পড়েছো। আধান মানে কি, আধান কাকে বলে সেটা নিশ্চয়ই পড়েছো। আমি তাহলে যদি বলি যে আধান বা চার্জ কাকে বলে, আধান বা চার্জ কাকে বলে, তো তোমাদের উত্তরটা কি হবে? যে স্যার বা দাদা, যে আধান বা চার্জ হচ্ছে এমন একটা ধর্ম পদার্থের যার জন্য ধনাত্মক বস্তু ঋণাত্মককে আকর্ষণ করে আর ধনাত্মক বস্তু ধনাত্মককে বিকর্ষণ করে। এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। মানে সমজাতীয় বস্তু নিজেদের মধ্যে বিকর্ষণ করবে আর বিপরীত জাতীয় বস্তু নিজেদের মধ্যে আকর্ষণ করবে। মানে কোনো জায়গায় যদি প্লাস থাকে আর কোনো জায়গায় যদি মাইনাস থাকে, কোনো জায়গায় যদি প্লাস থাকে আর কোনো জায়গায় যদি মাইনাস থাকে, তাহলে এরা দুজন দুজনকে কি করবে? এটা ধরো তুমি, এটা ধরো তোমার গার্লফ্রেন্ড, এটা তুমি, এটা তোমার গার্লফ্রেন্ড। তোমরা দুজন দুজনকে কি করবে? আকর্ষিত করবে না? নিজেদের মধ্যে আকর্ষিত করবে। হ্যাঁ, আর ধরো এটা তুমি, এটা তোমার গার্লফ্রেন্ড, এটা তোমাদের মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ করবে। এবার কি হলো, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেল। ব্রেকআপ হওয়ার পর যখন তারপর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হলো তোমার, তাহলে এটা তুমি, এটা তোমার আগের গার্লফ্রেন্ড মানে তোমার এক্স, ঠিক আছে? তখন তুমি কি করবে? তখন তুমি বিকর্ষণ করবে। তাহলে দেখো এখানটায় হচ্ছে ধনাত্মক আদান, এখানটায় ঋণাত্মক আদান, তাই তো? আর এখানটায় ধনাত্মক আদান, এখানটাও ধনাত্মক আদান। তাহলে ধনাত্মক আদানে কি করছে? বিকর্ষণ করছে। আর ধনাত্মক আদান ঋণাত্মক আদানে কি করছে? আকর্ষণ করছে। তাহলে আমি বলতে পারি আধান হচ্ছে পদার্থের যে ধর্মের জন্য সমজাতীয় বস্তু নিজেদের মধ্যে আকর্ষণ করবে আর বিপরীত জাতীয় কিছু নিজেদের মধ্যে বিকর্ষণ করবে। সরি, আমি কি বললাম? সমজাতীয় বস্তু নিজেদের মধ্যে বিকর্ষণ করবে, বিপরীত জাতীয় হলে নিজেদের মধ্যে আকর্ষণ করবে, ঠিক আছে? আগেটা একটু ভুল হয়ে গেল, সরি তার জন্য। তো এটাই বলে চার্জ। এটা আমি কেন বললাম বুঝতে পারবে দাঁড়াও। তাহলে আমরা আধান বা চার্জ সম্পর্কে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? আধান কি জিনিস, আধান সম্পর্কে বুঝলাম, চার্জ সম্পর্কে বুঝলাম, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো তো, বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ, এটা তুমি ব্যাখ্যা করতে পারবে? দেখা যাক। কোশ্চেনটা কি? বিকর্ষণী তড়িৎ গ্রস্ততার নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো। ওই যে তোমার গার্লফ্রেন্ড আর এক্স এর কেস, কি হয় দেখা যাক। ধরো কোনো কণা যদি আহিত থাকে, হ্যাঁ, কোনো কণা, এখানে ধরো একটা প্লেট আছে, এটা একটা প্লেট, এই প্লেটকে আমি প্লাস আধানে আহিত করে দিলাম। আর এখানটা আরেকটা প্লেট আছে, এই প্লেটটা অনাহিত, মানে এর মধ্যে কোনো চার্জ নেই। তাহলে যদি আমি এই প্লেটটাকে কাছে নিয়ে যাই তাহলে কি ঘটবে? যদি এটাকে আমি কাছে নিয়ে যাই, এদের মধ্যে দুটো আধান আছে, মুক্ত আধান, বদ্ধ আধান। মুক্ত আধান কাকে বলে?
মুক্ত আধান কাকে বলে, বদ্ধ আধান কাকে বলে আমি পরে বলছি, শুধু জেনে রাখো এটার মধ্যে মুক্ত আধান এবং বদ্ধ আধান আছে, ঠিক আছে, বা এর মধ্যে একটা মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে। যখন এই কাঠিটা বা এই প্লেটটাকে আমি কাছে নিয়ে যাব, এর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো এর যেই চার্জ রয়েছে এইদিকে, এদিকে যে প্লাস চার্জ রয়েছে, এই মুক্ত ইলেকট্রনগুলো সামনে চলে আসবে, মুক্ত ইলেকট্রনগুলো সামনে চলে আসলো, এই যে মুক্ত ইলেকট্রনগুলো সামনে চলে আসলো, মুক্ত ইলেকট্রনগুলো সামনে চলে এসে সামনে একটা মাইনাস চার্জ সৃষ্টি করবে। হ্যাঁ, এটা কিন্তু অনাহিত ছিল, কিন্তু অনাহিত একটা প্লেটের মধ্যে ওর মধ্যে কোনো চার্জ ছিল না, কিন্তু এই চার্জলেস একটা প্লেটের মধ্যে এর ভেতরে অনেকগুলো ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন, ভেতরে মুক্ত ইলেকট্রন আছে। যখন এটা প্লাস আধানকে আমি সামনে নিয়ে আসলাম, তখনই এই ইলেকট্রনের মাইনাস আধানে এরা আবার এইদিকে চলে গেল, পুরো মুখে চলে আসলো, এই যে এরকম হয়ে গেল জিনিসটা, এখানটা প্লাস রয়েছে আর মুক্ত ইলেকট্রনগুলো সামনে এসে এটা মাইনাস করে দিল সামনে, তাই না? তার মানে কি, এদের দুজনের মধ্যে আকর্ষণ ঘটবে, মানে তুমি আর তোমার গার্লফ্রেন্ড, ঠিক আছে। তো এদের দুইজনের মধ্যে আকর্ষণ ঘটবে। তাহলে মুক্ত আধান কি করছে, মুক্ত আধান কেন বলছি, মুক্ত ইলেকট্রন কি করছে, যখন একটা পজিটিভ প্লেট সামনে আনছি, তখন মুক্ত ইলেকট্রনগুলো এদের মধ্যে আবেশের ফলে, তড়িৎ আবেশের ফলে কি হচ্ছে, এর সামনে চলে আসছে। এবার সামনে চলে আসলে কি হচ্ছে, এখানটা একটা নেগেটিভ আধানের সৃষ্টি হচ্ছে। নেগেটিভ আধান পজিটিভ আধান কি করে, নিজেদের মধ্যে আকর্ষণ করে। তাই যদি আহিত প্লেটকে অনাহিত প্লেটের সামনে নিয়ে আসা হয়, যদি কোনো আহিত প্লেটকে অনাহিত প্লেটের সামনে নিয়ে আসা হয়, তখন কি হয়, তখন ওটা এই অনাহিত প্লেটটাকে আকর্ষণ করে। আবার যদি এমন হয় যে এই প্লেটটা প্লাস আছে, এটা ধর ইলেকট্রন ছিল না, এই প্লেটটাকে মাইনাস আধানে আহিত করা, হ্যাঁ, এই প্লেটটাকে আবার মাইনাস আধানে আহিত করা, মাইনাস আধানে যদি এই প্লেটটা আহিত করা যাবে, তাহলে কি হবে, এদের মধ্যে আকর্ষণ হবে, যার ফলে দেখ দুটোর ক্ষেত্রেই আকর্ষণ হচ্ছে। তাহলে আমি বলতে পারি কোনো আহিত প্লেটকে যদি কোনো অনাহিত প্লেটের কাছে নিয়ে যাওয়া হয় তবেও আকর্ষণ করবে, আর যদি কোনো আহিত প্লেটকে অন্য একটা প্লেট যেটা এই আহিত প্লেটের বিপরীত আধানে আহিত প্লেটে যে আধান আছে তার বিপরীত আধানে আহিত, এমন একটা প্লেটের সামনে নিয়ে গেলে ওটাই আকর্ষণ হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে বুঝতে পারবো না যে এর মধ্যে কোন আধান রয়েছে, ঠিক আছে, এর মধ্যে কোন আধান রয়েছে। এবার যদি ধর আমার এই প্লেটটাকে নিয়ে এটার মধ্যে প্লাস আধান রয়েছে, ঠিক আছে, এটার মধ্যে প্লাস আধান রয়েছে, আমি আরেকটা প্লেটের মধ্যে প্লাস আধান দিলাম, যদি দিই তাহলে দেখ এইটাকে যখন সামনে আনবো, এটা দেখবি বিকর্ষণ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে না, এটা তো আকর্ষণ করছে না। আকর্ষণ কখন করে, যখন বিপরীত ধর্মী কোনো আধান থাকে আর যদি অনাহিত থাকে তখন আকর্ষণ করবে, কিন্তু যদি সমজাতীয় আধান হয়ে যায় তখন তো বিকর্ষণ করবে। তাহলে আমি বলতে পারি বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ। আমি বুঝতে পারলাম এখানটা একটা প্লাস আধান রয়েছে, তাই জন্য এখানটা প্লাস আধান দেওয়া হলে এটা বিকর্ষণ করছে। তাই বলতে চাইছে যে এখান থেকে উত্তরটা কি হবে, যখন কোনো আহিত প্লেটকে আমি আরেকটি অনাহিত প্লেটের সামনে ধরবো, তখন কি হবে, তখন এই দুটো প্লেট নিজেদের মধ্যে আকর্ষণ করবে। আর যদি এমন হয় ওই আহিত প্লেটটাকে ওর বিপরীত আধানে আহিত আরেকটি প্লেটের সামনে নিয়ে গেলে ওটাও একে আকর্ষণ করবে, তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারবো না যে ওর মধ্যে আধান উপস্থিত আছে কি নেই, তাই তো। কিন্তু যদি আমি অন্য একটি প্লেটকে যে কোনো একটি আধানে আহিত করলাম এবং ওই আহিত প্লেটটিকে সামনে ধরলে যদি ওদের মধ্যে বিকর্ষণ ঘটে, তাহলে আমাদের বলতে হবে এদের মধ্যে সেম আধান রয়েছে, কারণ সমজাতীয় আধানই নিজেদের মধ্যে বিকর্ষণ ঘটায়। তাই আমি বলতে পারি বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম কি ছিল জিনিসটা। এরপর আমরা এটা পড়বো, সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। কি পড়বো, এখান থেকে কিন্তু অঙ্ক আসে। কোয়ান্টাইজেশন অফ চার্জ, ঠিক আছে, আধানের কোয়ান্টায়ন আমরা পড়বো এবার, ঠিক আছে। দেখ
দেখ আধানের কোয়ান্টায়ন বলতে হচ্ছে প্রকৃতিতে যেসব ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় সেগুলি সবই একটি মূল আধানের অখণ্ড গুণিতক হয়। সেগুলি সবই একটি মূল আধানের অখণ্ড গুণিতক হয়। ঠিক আছে, এই মূল আধানটির মান কার সমান? এই মূল আধানটির মান হচ্ছে তোর একটি ইলেকট্রনের আধানের সমান। ঠিক আছে, এই মূল আধানটির মান একটি ইলেকট্রনের এখান থেকে অঙ্ক আছে, বুঝলি? কি আছে, প্রকৃতিতে যেসব ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় সেগুলি সবই একটি মূল আধানের অখণ্ড গুণিতক হয়। ঠিক আছে, অখণ্ড গুণিতক মানে নিশ্চয়ই জানিস তোরা, না জানলেও বলে দিচ্ছি। এই মূল আধানটির মান একটি ইলেকট্রনের আধানের সমান হয়। আচ্ছা, ইলেকট্রনের আধান কত তোদের জানা আছে? ইলেকট্রনের আধান হচ্ছে ই দ্বারা ডিনোট করা যায় 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রনের আধান। এটা কি? এটা SI এ। আর যদি সিজিএস এ বলা হয় 4.8 × 10⁻10 ESU। এটা কি? এটা অবভিয়াসলি সিজিএস এ। ঠিক আছে, এটা সিজিএস এ, এটা এসআই। তো দেখ এখানটা বলেছে, এখানটায় যেই ভাষাটা বলেছে এটা সূত্রটা কি হবে? সূত্রটা হবে Q equals to ±NE। এটার মানে কি? Q মানে হচ্ছে মূল আধান, এই N মানে কি? N মানে হচ্ছে দেখ এটা বলেছে একটা অখণ্ড গুণিতক হয়। কি? একটি মূল আধানের অখণ্ড গুণিতক। আচ্ছা, অখণ্ড গুণিতক মানে হচ্ছে তুই যখন এইটা বার করে, তোকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে এত কুলম্ব আধান দেওয়া আছে, এটা কি এই আধানটার কি অস্তিত্ব আছে কি নেই, তখন তুই কিভাবে করবি, কিভাবে দেখবি জিনিসটা অস্তিত্ব আছে কি নেই? তুই কি করবি, যদি এই দুটো, এই নাম্বারটা দেওয়া থাকবে, হ্যাঁ, এই দুটো, এই যে বলে না যে এত আধান দেওয়া আছে, হ্যাঁ, তো ওই আধানটাকে তুই এইটায় বসাবি +N, আর ইলেকট্রনের আধান এত দিয়ে গুণ করে যদি তোর পূর্ণ সংখ্যা আসে, মানে N equals to 1 2 3 4 ইনফিনিটি, যা খুশি আসতে পারে, শুধু ওটা অখণ্ড গুণিতক বা পূর্ণ সংখ্যা আসতে হবে, তবেই ওই আধানটার অস্তিত্ব থাকবে। ঠিক আছে, যদি এটা হচ্ছে এই কি অখণ্ড গুণিতক। আচ্ছা, যেটা বলছিলাম, N 1 2 3 4 এত ইনফিনিটি হতে পারে, এনটাকে বলা হয় হচ্ছে অখণ্ড পূর্ণ সংখ্যা। Q equals to ±NE। মনে রাখবি এখানে যেটা বললাম যে ওই n এর জায়গায় তোর যত আধান দেওয়া আছে বলবে সেটা বসাতে হবে ই যদি থাকে, থাকলে ওটা ওখানটা ইলেকট্রনের আধান বসিয়ে গুণ করে দেখতে হবে যে ওখানটা কি বের হচ্ছে। যদি পূর্ণ সংখ্যা বের হয়, মানে 1 2 3 4 5 6 7 এরকম পূর্ণ সংখ্যা বের হয়, ফ্র্যাকশনে না বের হয়, তাহলেই একমাত্র এটা হবে হচ্ছে এখানটা অস্তিত্ব আছে আধানটা।
আর যদি এরকম হয় যে ওখানটায় আলাদা ফ্র্যাকশনে বেরোচ্ছে বা অন্য কিছুতে বেরোচ্ছে, অন্যরকম বেরোচ্ছে, পূর্ণ সংখ্যা বেরোচ্ছে না, তবে ওই আধানটার অস্তিত্ব নেই। আর ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান। দেখে নে, তোরা বুঝতে পেরেছিস এটা কি হবে? নিশ্চয়ই আশা করছি বুঝতে পেরেছিস। দেখ, আমি তোকে এরকম ভেঙে ভেঙে বোঝালাম, যদি অত কিছু বুঝতে না পারিস তাহলে মনে রাখবি, যদি এইটা, এই যে এইটা যদি তোর হোল নাম্বার বেরোয় তবেই আধানের অস্তিত্ব থাকবে, ঠিক আছে? যদি হোল নাম্বার বেরোয়। চল ঠিক আছে, এবার অন্য কিছু বলা যায় তোমাদের। আর আমরা করব মুক্ত আধান বদ্ধ আধান সম্পর্কে। আচ্ছা, মুক্ত আধান আর বদ্ধ আধান সম্পর্কে, ঠিক আছে? তোদের এটা তো পড়বো আমরা, কিন্তু তার আগে তোদের তড়িৎ আবেশ সম্পর্কে শিখতে হবে। তড়িৎ আবেশটা কি? ওই প্রথমে বোঝালাম না যে তোমার একটা পাথ রয়েছে, পাথের মধ্যে তোর প্লাস আধান রয়েছে, ঠিক আছে? তুই আরেকটা পাথ এখানটায় রাখি, ধর আগেটা তো প্লাস দিয়ে বোঝালাম, তাহলে এটা মাইনাস দিয়ে বোঝাই, ঠিক আছে? মাইনাস দিয়ে বোঝাই, একটা পাতের মধ্যে এখানে ফার্স্টে মাইনাস আধান রয়েছে, ঠিক আছে? তুই আরেকটা অনাহিত পাথ নিলি, নিয়ে এর সামনে রেখে দিলি, মানে এর মধ্যে কোনো চার্জ নেই, শুধু মুক্ত ইলেকট্রন আছে। এখানটায় কি হয়, যখনই এই আহিত বস্তুর সামনে সেম একটা বস্তুকে রাখলি যার মধ্যে চার্জ লেস রয়েছে, চার্জ নেই এইটার মধ্যে, তখন কি হয়, এর সামনের দিকে সৃষ্টি হয় হচ্ছে এখানটায় যে আধান আছে তার বিপরীত আধান। এই নিকটতম বিন্দুতে, মানে এই সামনের দিকটায় এইখানটায় মাইনাস আধান রয়েছে, তার মানে এখানটায় বিপরীত আধান প্লাস আধান সৃষ্টি হয়, বুঝলি? এখানটায় প্লাস আধান সৃষ্টি হয় কার জন্য? মুক্ত ইলেকট্রনের জন্য। আর দূরতম বিন্দু মানে দূরে এখানটায় সৃষ্টি হবে হচ্ছে এইটার প্রভাবেই মাইনাস আধান, ঠিক আছে? বুঝতে পারলি? মানে ধর তোর এখানটা একটা অনাহিত, মানে একটা আহিত বস্তু রয়েছে, এই আহিত বস্তুর সামনে মাইনাস আধানগুলো রয়েছে, এই আহিত বস্তুর সামনে মাইনাস আধানগুলো রয়েছে। এই বস্তুটাকে তুই এই অনাহিত বস্তুর কাছে আনবি, কাছে আনলে কি হয়, যখন কাছাকাছি হয় এটার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা কেন সৃষ্টি হয়? যখন কোনো মেয়ে তোর কাছে আসে তাই জন্য, যেরকম হয় সেরকম উত্তেজনা সৃষ্টি হয়। মুক্ত ইলেকট্রনগুলো কি করে? মুক্ত ইলেকট্রনগুলো এর মধ্যে লাফালাফি করা শুরু করে, লাফালাফি করা শুরু করলে এটা সেপারেট হয়ে যায়, এরকম ভাবে সেপারেট হয়ে যায়। এবার সামনের দিকে কি হয়, এইটার যে আধান রয়েছে তার বিপরীত আধান এখানটা সৃষ্টি হয়, আর এইটার যে আধান রয়েছে তার সেম আধান দূরে সৃষ্টি হয়। এই যে যে বিপরীত আধান যে সামনে সৃষ্টি হলো, এই বিপরীত আধান যে সামনে সৃষ্টি হলো তাকে বলা হয় হচ্ছে বদ্ধ আধান, ঠিক আছে? মানে তড়িতাবেশের ফলে যে আধান বস্তুটির নিকটতম বিন্দুতে উৎপন্ন হয় তাকে বলা হয় বদ্ধ আধান। আর তড়িতাবেশের ফলে যে আধান দূরে দূরে সৃষ্টি হয়, বস্তুটির থেকে দূরে সৃষ্টি হয়, তাকে বলা হয় হচ্ছে মুক্ত আধান। তাহলে তড়িতাবেশ, বদ্ধ আধান, মুক্ত আধান কাকে বলে বুঝে গেলি? সহজ জিনিস ছিল, নিশ্চয়ই বুঝে গেছিস। চলো আমরা এবার স্বর্ণপত্র বা গোল্ড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ সম্পর্কে জানবো, ঠিক আছে? স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? তা দেখি আমরা কিরকম কি দেখতে, কি কাজ হয় ওতে, সব জানবো।
দেখ জিনিসটাকে দেখতে কিরকম হয়। এরকম থাকে, আর মাঝে একটা ছিপি থাকে, এরকম একটা ছিপি থাকে, ছিপির মধ্যে থেকে এরকম মাথা বের করা থাকে, ছিপির মধ্যে থেকে মাথা বের করা থাকে, ছিপির মধ্যে মাথা বের করা থাকে। এই মাথার এখান থেকে এরকম চাকতি মতন থাকে, একে বলা হয় পরিবাহী পাত। ভেতরে এটা একটা জল শোষক দণ্ড থাকে, এই জল শোষক থাকে। আর এখানটায় এটা এখানটায় হচ্ছে এরকম একটা পাত থাকে, ঠিক আছে? ঠিক আছে, তো দেখ একে বলা হয় হচ্ছে এরকম থাকে একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? একে বলা হয় হচ্ছে পরিবাহী পাত। একে কি বলা হয়? পরিবাহী পাত, ঠিক আছে? আর এর এখানটায় যে ছিপিটা থাকে, এই যে এখানে একটা ছিপি থাকে গোল মতন, ঠিক আছে? একে বলা হয় হচ্ছে অন্তরক ছিপি। কি বলা হয়? অন্তরক ছিপি। অন্তরক কাকে বলে? যার মধ্যে দিয়ে তড়িৎ চলাফেরা করতে পারে না, তাকে বলা হয় অন্তরক। আর পরিবাহী হচ্ছে যার মধ্যে থেকে তড়িৎ চলাফেরা করতে পারে, তাকে বলা হচ্ছে পরিবাহী। এটা কি অন্তরক ছিপি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা এই সাথে ভুলে গেছি, এখানটায় দুটো এরকম ধাতব দণ্ড থাকে, ঠিক আছে? দুটো এরকম ধাতব দণ্ড থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোর অন্তরক ছিপি, তারপরে কি আছে তোর পরিবাহী পাত, তারপরে এবার থাকবে এর নিচে একটা বাটি দেখতে পাচ্ছি, এরকম বাটি, এটা হচ্ছে জল শোষক। জল শোষক, ঠিক আছে? এটা কি জল শোষক। তারপরে এই দুই সাইডে দুটো এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ধাতব দণ্ড। আর এট লাস্ট এই যে এই দুটো পত্র, এটাকে বলা হয় হচ্ছে স্বর্ণ পত্র। পত্র, ঠিক আছে? এটা কি বলা হয়? স্বর্ণপত্র। আশা করছি আঁকাটা বুঝতে পারছিস কি রয়েছে, ঠিক আছে? এই স্বর্ণপত্র বা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে কি কি করা যায় বইয়ে আছে, একটু দেখে নিস। তাছাড়া আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। এই স্বর্ণপত্র দিয়ে তুই বুঝতে পারবি যে একটা প্লেট বা একটা দণ্ডের মধ্যে তুই যদি চাস যে এর মধ্যে আধান আছে কি নেই, সেটা যদি দেখতে চাস, তাহলে তুই স্বর্ণপত্র দিয়ে বুঝতে পারবি। কি করে বুঝতে পারবি? ধর তুই একটা আধান, তুই একটা ইয়েটা নিলি, একটা দণ্ড নিলি, দণ্ডের মধ্যে কি আধান রয়েছে তুই জানিস না। দণ্ডের মধ্যে কি আধান রয়েছে তুই জানিস না। তুই কি করলি? এটাকে এখানটায় বা এই পরিবাহী পাতের মধ্যে ছোঁয়ালি। এই পরিবাহী পাতের মধ্যে ছোঁয়ালি, এটা কি করে? এর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, যদি এটা আহিত হয় তবে এখানটা একটা সমধর্মী আধানের সৃষ্টি হয়। তাও কি করে? এই দুটো পাত, এই দুটো পাত তো এরকম রয়েছে, এই দুটো পাত তো এরকম রয়েছে, দুটো পাত তো এরকম রয়েছে, এটা আরো সরে যেতে থাকে এরকম দুটোর মধ্যে। এটা যদি আহিত হয়, এর মধ্যে যদি আধান উপস্থিত থাকে, তুই যখন এটাকে টাচ করাবি, এইটার মধ্যে থেকে গিয়ে এই পাতের মধ্যে যাবে, এই পরিবাহী পাতে লেগে এই অন্তরক ছিপির মধ্যে গিয়ে এই পাতের মধ্যে যাবে। এই পাতে তখন এটা যদি আহিত হয়, এটা যদি আহিত হয় এই পাতে, তখন একটা সমধর্মী আধানের সৃষ্টি হবে। সমধর্মী আধানের সৃষ্টি হলে কি হবে? তো এখানে যদি প্লাস থাকে, এখানটা প্লাস হলো, এখানটাও প্লাস হলো, যার ফলে এটা কি হবে? এই দুটো বিকর্ষণ করে বিস্ফোরণ ঘটাবে। এই বিস্ফোরণ মানে ওই বিস্ফোরণ না, মানে এটা সরে যাবে, মানে এরকম খুলে যাবে আর কি, বুঝলি? মানে এরকম একটুখানি বেশি খুলে যাবে।
একটুখানি এরকম বেশি খুলে যাবে। আর যদি যদি এর মধ্যে কোনো আধার না থাকে তাহলে এটা এরকম থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না, ঠিক আছে? আরেকটা কি হতে পারে, আরেকটা কি হতে পারে, তুই এখান থেকে কি বুঝলি যে একটা ধাতব পরিবাহী, একটা ধাতব পরিবাহীর মধ্যে আধান আছে কি নেই, চার্জ আছে কি নেই, সেটা তুই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে বুঝতে পারছিস। আরেকটা তুই একটাই বুঝতে পারবি, ওই দণ্ডটার মধ্যে কি আধান রয়েছে, এই দণ্ডটার মধ্যে কি আধান রয়েছে। যার জন্য কি করতে হবে, তোকে ফার্স্টে ধর তুই একটা কাজ করলি, এই পরিবাহী পাতটাকে তুই আগে একটা প্লাস আধানে চার্জ করলি। কিসে চার্জ করলি? প্লাস আধানে চার্জ করলি, ঠিক আছে? প্লাস আধানে তুই চার্জ করলি, প্লাস আধানে চার্জ করলি, তুই জানিস না এর মধ্যে, এটা তুই শুধু এইটুকুই জানিস যে এর মধ্যে আধান আছে, আর এর মধ্যে কি আধান আছে সেটা তোকে জানতে হবে। তুই ফার্স্ট কি করলি, এটাকে প্লাস আধানে চার্জ করলি, প্লাস আধানে চার্জ করার পর এটাকে তুই এর মধ্যে ঠেকালি। যখন ঠেকাবি, যদি এর মধ্যে প্লাস আধান থাকে, আর এটা হচ্ছে প্লাস আধানে চার্জ রয়েছে, তার মানে এখানটায় প্লাস আধান রয়েছে, এর মধ্যেও যদি প্লাস আধান থাকে তখন কি হবে, এই যে দুটো পাত এটা বেশি সরে যাবে না, দুটো পাতের মধ্যে যদি প্লাস আধান চলে আসে, যদি এর মধ্যেও প্লাস আধান থাকে আর তুই এখানে প্লাস আধানে চার্জ করলি, তাহলে যদি দুটো সম আধান হয়ে যায় তাহলে বিকর্ষণ ঘটবে, দুটো পাত কি হবে, এরকম সরে যাবে না, সরে যাবে তো, দুটো পাত এরকম রয়েছে, যদি দুটো সেম আধান হয় তাহলে এরকম সরে যাবে, বিস্ফোরক ঘটবে। আর যদি ধর এখানে মাইনাস আধান রয়েছে, এটার মধ্যে মাইনাস আধান রয়েছে, তখন কি হবে, তখন দুটো পাত কাছে সরে আসবে, ঠিক আছে? দুটো পাত কি হবে, কাছে সরে আসবে, দুটো পাত কাছে সরে আসবে, কারণ আকর্ষণ করবে, তাই জন্য দুটো পাত কাছে সরে আসবে। তাহলে যদি ধর এটার মধ্যে যদি মাইনাস আধান থাকে তাহলে কি দুটো পাত কাছে চলে আসবে, তুই কি করে বুঝলি? তুই তো ধাতব পরিবাহী পাতটাকে তুই এখানটায় প্লাস আধানে আহিত করেছিস, যদি দেখিস যে প্লাস আধানে আহিত করার পরও এই দুটো পাত এরকম লেগে যাচ্ছে, তার মানে এটার মধ্যে মাইনাস আধান রয়েছে। আর যদি দেখি যে আহিত করার পর যদি সরে যাচ্ছে এরকম ভাবে, তাহলে এর মধ্যে প্লাস আধান রয়েছে। তাহলে আশা করছি যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র কিভাবে কাজ করছে, কি সেটা বুঝতে পারলি। শুধু এই ছবিটা দেখে নে, এতে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আর এখান থেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, বজ্রবহ বা বজ্র নিবারকের কার্যনীতি, ঠিক আছে? দেখা যাক। কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে। তোরা দেখতে পাবি কোনো লম্বা লম্বা বিল্ডিং এ, এটা ধর একটা বিল্ডিং, ঠিক আছে? এই বিল্ডিং এর মাথায় এরকম ত্রিশূল টাইপ এরকম কিছু একটা থাকে। কেন থাকে বলছি, এই ত্রিশূল টাইপে এরকম মাথা থেকে বের করা, হ্যাঁ, এরকম একটু মাথা থেকে বের করা, একটু উঁচুতে, হ্যাঁ, এরকম ত্রিশূল টাইপ এরকম থাকে। আর এটার থেকে কানেক্ট হয়ে একেবারে মাটির নিচ অব্দি চলে যায় একটা তামার প্লেট। এইটাকে বলা হয় বজ্রবহ বা বজ্র নিবারক, ঠিক আছে? যখন কোনো মেঘ ধর এরকম আসছে, একটা মেঘ রয়েছে, যখন কোনো মেঘ এর কাছে আসে, মেঘের মধ্যে যে চার্জ থাকে, এই মেঘের মধ্যে যে আধান থাকবে তার বিপরীত আধান এখানটায় ইয়ে হয়, মানে ধর এই মেঘের মধ্যে যদি প্লাস আধান থাকে, প্রথমে বিপরীত আধান এখানটায় আহিত হয়, হ্যাঁ, আবেশের ফলে এখানে বিপরীত আধান আহিত হয়। ওই যে বলেছিলাম যে কনসেপ্টটা, মেঘটা যখন এর সামনে আসবে এখানে প্লাস আধান থাকবে, আর এখান থেকে কাছে আসা, যখন এটার কাছে আসবে তখন এখানে বিপরীত আধান আহিত হবে, আর এর থেকে দূরে মেঘের সমজাতীয় আধান নিচে আহিত হবে, তাহলে কি এখানটা প্লাস আধান আহিত হবে, ঠিক আছে? বাট তুই বলবি তাহলে তো মেঘটা আরো কাছে চলে আসবে যদি এখানে বিপরীত আধান আহিত হয়, কিন্তু না, আমাদের বাতাসে কি থাকে, আমাদের বাতাসে ছোট ছোট জলকণা থাকে বা এরকম ছোট ছোট অনেকগুলো কণা থাকে, এদের মধ্যে আবার এখানে যেহেতু মাইনাস আধান ধর রয়েছে, এখানে একটা আধান রয়েছে,
এই জলকণার মধ্যে আবার এই আধানের বিপরীত আধান আহিত হয়, মানে মেঘে যে আধান আছে সেই আধান এই জলকণার মধ্যে আহিত হবে। মানে ধর এখানটা প্লাস আহিত হলো, এখানে একটা প্লাস ফিল্ড হয়ে গেল, ঠিক আছে? যার ফলে এই মেঘ আর এই জলকণার মধ্যে বিকর্ষণ ঘটবে, যার ফলে এটা কি বলে দূরে চলে যাবে, এর মধ্যে বিভব পার্থক্য হবে না। কি এখানটা যেহেতু প্লাস আধান রয়েছে, এখানে যখন মেঘ আসবে, এখানে প্লাস আধান রয়েছে, এখানে যখন মেঘ আসবে তখন দুটোর মধ্যে বিকর্ষণ ঘটবে, যার ফলে কি মেঘ দূরে পাঠিয়ে দেবে জিনিসটা। হ্যাঁ, মানে কি হচ্ছে, যখন মেঘটা একটা আধান নিয়ে এখানটা আসছে তখন প্রথমে এই বজ্রবাহ বা বজ্র নিবারকে মাইনাস আধান আহিত হচ্ছে, এবং তার দূরে যে নিচে যে তামার প্লেটটা আছে, তামার পাথরা রয়েছে, এখানটা প্লাস আধান হচ্ছে, কারণ মেঘের সমজাতীয় আধান সৃষ্টি হয়েছে হচ্ছে এখানে, আর মেঘের বিপরীত জাতীয় আধান সৃষ্টি হয়েছে এখানে। কিন্তু যখন যেখানটা বজ্র নিবারক রয়েছে সেখানটায় আবার ধূলিকণা জলকণা এগুলো রয়েছে, এখানটায় আবার ওদের মধ্যে আবার প্লাস চার্জ আহিত করেছে, মানে এই নিবারকের যে আধান রয়েছে তার বিপরীত আধান এই ধূলিকণার মধ্যে আহিত হয়েছে। এই ধূলিকণার মধ্যে যে আধান রয়েছে সেই আধান আর এই মেঘের আধান একই হচ্ছে। এই মেঘের আধান আর এই আধান যদি একই হয় তাহলে আমরা জানি কি দুটো সমজাতীয় আধান কি করে, বিকর্ষণ করে, তাই মেঘটাকে দূরে পাঠিয়ে দেয়। এইভাবেই বজ্র নিবারক বা বজ্রবাহ কাজ করে, ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এইটুকুই ছিল, এর থেকে বেশি কোশ্চেন আসে না, ঠিক আছে? আরেকটা জিনিস আছে সেটা আমি বলছি, আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব। আচ্ছা, আধানের তলমাত্রিক ঘনত্ব বলার আগে এটা সূত্রটা আগে জানবো, ওখান থেকে আমরা সংজ্ঞা বানাবো। এর সূত্র কি? একে সিগমা দ্বারা দেখানো হয়, এটাকে বলা হয় সিগমা। সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ মানে ক্ষেত্রফল। যদি এটা স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় তল হয় তখন এটা হয়ে যাবে কিউ বাই 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? যদি এটা হচ্ছে গোল তলের জন্য, ঠিক আছে? তাহলে যদি আমি এখানটা লিখতে পারি লেট এ ইকুয়ালস টু 1 মিটার স্কোয়ার ধরে নিই, হ্যাঁ, এ ইকুয়ালস টু 1 মিটার স্কোয়ার হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি কোনো আহিত পরিবাহীর একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে, এখানটা পরিবাহীর মধ্যে আছে, কোনো আহিত পরিবাহীর একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকবে তাকেই বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে? আশা করছি সবকিছু বুঝতে পেরেছো তোমরা। তো এই চ্যাপ্টারটা এইটুকুই রয়েছে, তোমাদের পুরো চ্যাপ্টার এখানে শেষ করে দিলাম। এরপরে আবার নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। এখানে সব টপিক বেসড কোশ্চেন হবে, শুধু তোমরা যদি অঙ্ক করতে যাও তাহলে বলে দিও, সেই অঙ্কগুলো আমি করিয়ে দেবো। ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এইটুকুই, চলো টাটা।